আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের কাছে নিয়ে এসেছি তোমাদের এইচএসসি আইসিটি বইয়ের সাজেশন। এই সাজেশন ফলো করলে ইনশাল্লাহ তুমি তোমার আইসিটি নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। তোমার এই সাজেশনে তোমার যত টাইপের সাজেশন আছে সব টাইপের সাজেশন তুমি এই এক ভিডিওতে পেয়ে যাবা। অর্থাৎ তোমার অধ্যায়ভিত্তিক সাজেশন, তোমার জ্ঞানমূলকের সাজেশন, অনুধাবনমূলকের সাজেশন, অথবা তোমার টপিক ভিত্তিক সাজেশন, গ নাম্বার, ঘ নাম্বার বা বোর্ডের প্রশ্ন ভিত্তিক সাজেশন, সব টাইপের সাজেশন তুমি এই এক ভিডিওতে পেয়ে যাচ্ছ। তো ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে ইনশাল্লাহ আইসিটিতে তোমার কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত, সাজেশন দেখলে কোন দিক থেকে কোথা থেকে কিভাবে শুরু করব ভাই কিছুই বুঝতেছি না, সব সমস্যার সব প্রশ্নের সমাধান পেয়ে যাবো ইনশাল্লাহ আজকের এই সাজেশন ক্লাসে। তো দেখো আমাদের এইচএসসি 24 স্পেশালি এই সাজেশনটি, কারণ হচ্ছে এইচএসসি 24 পরীক্ষা চলে এসেছে, তোমাদের জন্য স্পেশালভাবে এই সাজেশনটি তৈরি করা হয়েছে। সো দেরি না করে চলো আমরা শুরু করি। আমাদের সাজেশনে কি কি আছে, আমাদের এই স্পেশাল সাজেশনের মধ্যে যদি আমরা খেয়াল করি আমাদের এই স্পেশাল সাজেশনের মধ্যে কি কি আছে। তো প্রথমেই দেখো আমাদের সাজেশনের ধরনের মধ্যে বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করা আছে, অর্থাৎ কোন টপিক থেকে কত সালে কোন বোর্ডে কয়টা করে প্রশ্ন আসছে সেটা আমাদের এখানে বিশ্লেষণ করা আছে। তাছাড়াও কিছু গুরুত্বপূর্ণ বিষয়, কিছু না প্রত্যেকটা অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে সেই টপিকগুলো তোমাকে বলে দেওয়া হবে, এবং এমন বলে দেওয়া হবে যে এই অধ্যায় থেকে 2টা টপিক যদি পড়তে হয় তাহলে কোন 2টা টপিক পড়বো, ওই অধ্যায় থেকে ভাই আমি 3টা টপিক পড়তে চাই তাহলে কোন 3টা টপিক পড়বো, এই 3টা টপিক থেকে 100% প্রশ্ন আসবে, এইরকম টপিক ভিত্তিক তোমাকে সাজেশন দেওয়া হবে। তাছাড়া জ্ঞানমূলক অনুধাবনমূলকের সাজেশন তো আছেই, এছাড়াও তুমি কোন কোন বোর্ডের প্রশ্নগুলো প্র্যাকটিস করবে সেটাও তোমাকে বলে দেওয়া হবে আজকের ক্লাসে। অর্থাৎ কোন বোর্ডের কত সালের কোন অধ্যায়ের প্রশ্নটা আমি প্র্যাকটিস করব ভাইয়া, সেটাও কিন্তু তোমাকে এই সাজেশনে বলে দেওয়া হবে। তো বুঝতেই পারতেছো যে আমাদের এই সাজেশনটা কিন্তু খুবই একদম হট সাজেশন হতে যাচ্ছে, তাই তো? তাহলে চলো আমরা প্রথম অধ্যায় থেকে শুরু করি। তাহলে আমরা যদি দেখি আমাদের প্রথম অধ্যায়, এই প্রথম অধ্যায় হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। এই অধ্যায়ের ক্ষেত্রে যদি আমরা একটু বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করি তাহলে আমরা কি দেখতে পাই। দেখো এই অধ্যায়ের আমাদের ভার্চুয়াল রিয়েলিটি, এই ভার্চুয়াল রিয়েলিটি এই টপিক থেকে প্রশ্ন আসছে ঢাকা বোর্ড, ময়মনসিংহ বোর্ড, বরিশাল বোর্ড, কুমিল্লা বোর্ড 23 সালে, যশোর বোর্ড 17 ও 23 সালে, এবং চট্টগ্রাম বোর্ড 16 সালে, দিনাজপুর বোর্ড 23 সাল, 16 সালে, এবং মাদ্রাসা বোর্ড 19 সাল। তার মানে তুমি বুঝতেই পারছো ভার্চুয়াল রিয়েলিটির টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো ভার্চুয়াল রিয়েলিটি কিন্তু প্রথম অধ্যায়ের টপ 3 এর মধ্যে কিন্তু অবশ্যই থাকবে, কারণ ভার্চুয়াল রিয়েলিটি থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। তার পরবর্তীতে আসো বায়োমেট্রিক্স। আচ্ছা এখানে আমি যেগুলো সাজাইলাম, এই যে ভার্চুয়াল রিয়েলিটির পরে বায়োমেট্রিক্স, তারপরে বায়োইনফরমেটিক্স, তারপর ক্রায়োসার্জারি, এর মানে এই না ভার্চুয়াল রিয়েলিটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তারপর বায়োমেট্রিক্স, এরকম না। এখানে আমি টপিকগুলো লিখলাম, আমি একটু পরেই বলে দিচ্ছি তুমি কোন টপিকগুলো পড়বা, কারণ টপিক ভিত্তিক সাজেশনে কিন্তু আমাদের আছে। এরপরে তুমি বায়োমেট্রিক্স থেকে যদি দেখো, বায়োমেট্রিক্স থেকেও কিন্তু অনেক প্রশ্ন এসেছে। ওই যে বায়োমেট্রিক্সে আমাদের কিভাবে হচ্ছে মানুষকে অদ্বিতীয়ভাবে চিহ্নিত করা যায় সেটা আর কি। সো এই বায়োমেট্রিক্স থেকেও কিন্তু প্রশ্ন এসে থাকে। এরপর হচ্ছে বায়ো ইনফরমেটিক্স, এটা একটু লেস ইম্পর্টেন্ট বাট ছেড়ে দেওয়া যাবে না, ঠিক আছে? সো বায়ো ইনফরমেটিক্সে যদি দেখো এখানেও প্রশ্ন এসেছে। বায়ো ইনফরমেটিক্স হচ্ছে জৈবিক ডেটা নিয়ে আলোচনা বিশ্লেষণ এসব করা হয়, সেটা হচ্ছে আমাদের বায়ো ইনফরমেটিক্স। এরপরে আসো ক্রায়োসার্জারি, এটা ভার্চুয়াল রিয়েলিটির মতো আরেকটা গুরুত্বপূর্ণ টপিক। এখানে দেখো ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, রাজশাহী বোর্ড, সিলেট বোর্ড, বরিশাল বোর্ড, এই প্রশ্ন বোর্ডগুলোর মধ্যে কোন কোন সালের প্রশ্ন আসছে তুমি দেখতে পাচ্ছ। এছাড়াও ন্যানো টেকনোলজি, রোবোটিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ। তো তুমি প্রথম অধ্যায়ের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে তুমি বুঝতে পেরেছো কোন কোন টপিক থেকে প্রশ্ন খুব বেশি আসে। এখন নিজেই একটা সাজেশন তৈরি করে ফেলতে পারতেছো, এরকম একটা ব্যাপার মনে হচ্ছে না? ইয়েস। তো আসো তাহলে এখন আমরা টপিক ওয়াইজ যদি বলি যে ভাই কোন টপিকগুলো আমরা পড়বো, তো আমরা এখন টপিক ভিত্তিক সাজেশনের কাছে যদি চলে যাই, দেখো গুরুত্বপূর্ণ টপিক কোনগুলো এখানের মধ্যে। তো তুমি যদি এখানে খেয়াল করো, এখানের মধ্যে 8টা টপিক দেওয়া আছে। এই 8টা টপিকের মধ্যে আমি তোমাকে প্রথমেই বলবো এই ভার্চুয়াল রিয়েলিটি খুব ভালোভাবে পড়ো, এই ভার্চুয়াল রিয়েলিটি খুব ভালোভাবে পড়ো। দ্বিতীয়ত এই ক্রায়োসার্জারি, এইটা অনেক ভালোভাবে পড়ো। তৃতীয়ত এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং খুব ভালোভাবে পড়ো। তাহলে আমি যদি সিরিয়াল করি তাহলে ভার্চুয়াল রিয়েলিটিকে রাখতেছি আমি 1 নম্বরে, 2 নম্বরে রাখতেছি আমি ক্রায়োসার্জারিকে, এবং 3 নম্বরে রাখতেছি আমি জেনেটিক ইঞ্জিনিয়ারিংকে। এরপরে ভাই তারপরে কোনটা আপনি বলবেন? তারপরে 5 নাম্বার আমি বলবো বায়োমেট্রিক্স, এটা হচ্ছে 5 নাম্বারে তুমি পড়বা।
ছয় নম্বরে আমি তোমাকে বলতে পারি যে তুমি হচ্ছে এখানে রোবোটিক্স আছে, ন্যানো টেকনোলজি আছে, কৃত্রিম বুদ্ধিমত্তা। রোবোটিক্স তুমি হচ্ছে 1 2 3 4 5, এটা হচ্ছে 6 নম্বরে তুমি রোবোটিক্স পড়বা। 7 নম্বরের যদি আমি বলি তাহলে ন্যানো টেকনোলজি, 8 নম্বরে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং 9 নম্বরে বায়ো ইনফরমেটিক্স। সো আমি তোমাকে এখানে সিরিয়াল করে দিলাম যে কোন কোন টপিকগুলো তুমি কিন্তু পড়বে। সো এখানে যেই 3টা বা 4টা টপিক তুমি ছাড়বাই না সেটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি, ক্রায়োসার্জারি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়োমেট্রিক্স। ঠিক আছে, এই 4টা টপিক তুমি ছাড়বা না। ঠিক আছে, এই 4টা টপিক তোমার কোনোভাবেই ছাড়া যাবে না। আচ্ছা এখানে তো আছে 8টা টপিক, আমার 9 হয়ে গেল কেন? আচ্ছা ঠিক আছে, কারণ হচ্ছে আমরা 4 নাম্বার দেই নাই, বায়োমেট্রিক্স 4 দেওয়ার বদলে 5 দিয়ে ফেলছি আর কি। যাই হোক, তো এটা মনে করো 4 5 একসাথে 2টা টপিক দিয়ে দিলাম এটা। ঠিক আছে, তো বুঝতে পারছো যে এই যে 4টা মনে করো এটা হচ্ছে প্রথম অধ্যায়ে 4টা রত্ন, এই 4 রত্নকে ছাড়া যাবে না। এই 4 রত্ন আগে ভালোভাবে ঝালাই করে ফেলতে হবে। আর এই 4 রত্ন যদি ঝালাই করে ফেলো ইনশাল্লাহ প্রথম অধ্যায় থেকে প্রশ্ন কমন পাবা। তবে আমি তোমাকে বলবো রিস্ক নেওয়ার দরকার নাই, এই 4টার পাশাপাশি বাকি যেগুলো আমি সিরিয়াল ওয়াইজ দিয়েছি সেগুলো একটু পড়ে ফেলবো, তাহলে ইনশাল্লাহ সমস্যা থাকবে না। সো ভাইয়া ঠিক আছে, আপনি যে গুরুত্বপূর্ণ টপিক ভিত্তিক যেটা বললেন সেটা তো আপনার দেওয়া হলো। এখন আসেন আপনি জ্ঞানমূলকের সাজেশন দেন। ইয়েস, জ্ঞানমূলকের ক্ষেত্রে প্রথম অধ্যায়ে খুব বাইরের প্রশ্ন আসে না, বিশেষ করে তোমার প্রশ্ন আসে যেই টপিকগুলো আছে তাদের সংজ্ঞাগুলো আসে, আর কিছু না। যেমন রোবোটিক্স কি, তারপরে ভার্চুয়াল রিয়েলিটি কি, কৃত্রিম বুদ্ধিমত্তা কি, ন্যানো টেকনোলজি কি, ক্রায়োসার্জারি কি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি, বায়োমেট্রিক্স কি, বায়ো ইনফরমেটিক্স কি, এগুলো এই প্রশ্নগুলাই আসে বেশিরভাগ ক্ষেত্রে। তার মানে তুমি জ্ঞানমূলকের জন্য বলতেই পারতেছ, বুঝতেই পারতেছ যে হচ্ছে আমাদের কি কি পড়া লাগবে, শুধুমাত্র সংজ্ঞাগুলো একটু ভালো করে পড়তে হবে। ঠিক আছে, এই সংজ্ঞাগুলো একটু ভালো করে পড়বা, ইনশাল্লাহ প্রথম অধ্যায়ের ক থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে। আচ্ছা এবার আসো খ নাম্বার প্রশ্ন ভাই। খ নাম্বার প্রশ্ন আমাদের অনুধাবনমূলক প্রশ্ন। এগুলোর ক্ষেত্রে দেখো অনুধাবনমূলক প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একটা প্রশ্ন কয়েকভাবে দিতে পারেন। তো যাই হোক আমরা একটু দেখবো, কোনো সমস্যা নেই, যতভাবেই দেখ না কেন আমরা কিন্তু অ্যান্সার করতে পারবো, কোনো সমস্যা নাই। তো সেক্ষেত্রে যদি আমরা এখানে একটু খেয়াল করি, এখানে যদি দেখো 1 নাম্বার প্রশ্নটা দেখো কয়ভাবে আসতে পারে। ন্যূনতম ধকল সহিষ্ণু চিকিৎসা, অথবা আসতে পারে কাটাছেঁড়াবিহীন চিকিৎসা, অথবা আসতে পারে রক্তপাতবিহীন চিকিৎসা, অথবা আসতে পারে শীতলীকরণ প্রক্রিয়ার চিকিৎসা, নিম্ন তাপমাত্রার চিকিৎসা, অথবা সরাসরি বলতে পারে ক্রায়োসার্জারির চিকিৎসা পদ্ধতি ব্যাখ্যা করো। তোমার এখানে যেই প্রশ্নই আসুক না কেন এখানে তুমি বুঝতে হবে যে এটা ক্রায়োসার্জারির চিকিৎসা পদ্ধতির কথা বলা হচ্ছে, তুমি ক্রায়োসার্জারির চিকিৎসা পদ্ধতিটা ব্যাখ্যা করে দিবা। এরপর দেখো ঘরে বসে ড্রাইভিং শিক্ষা, মোটর ড্রাইভিংয়ে ভার্চুয়াল রিয়েলিটির প্রযুক্তির ব্যবহার ব্যাখ্যা করো। তার মানে হচ্ছে ঘরে বসে যে ড্রাইভিং শেখা যায়, সে ঘরে বসে ড্রাইভিং শিক্ষা, মোটর ড্রাইভিংয়ে ভার্চুয়াল রিয়েলিটির প্রযুক্তির ব্যবহার ব্যাখ্যা করতে বলতেছে এখানে। তো ওই যে ঘরে বসে ড্রাইভিং শেখা যায় ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে, ঘরে বসে তারপরে হচ্ছে আরও অনেক আমাদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ নেওয়া যায়, সেগুলো মানে আমাদের হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে এই প্রশিক্ষণ নেওয়া যায়, সেগুলো হচ্ছে এখানে ব্যাখ্যা করতে বললো আর কি। আচ্ছা এর পরবর্তী প্রশ্ন যদি তুমি এখানে খেয়াল করো, এখানে কি বলা আছে যে আচরণের মাধ্যমে ব্যক্তি শনাক্তকরণ। ওই যে বায়োমেট্রিক্স 2 ভাগে ভাগ, একটা হচ্ছে কি শারীরবৃত্তীয় প্রক্রিয়া আর একটা হচ্ছে আচরণগত। আচরণগতর মধ্যে আবার 3 ভাগ আছে, একটা সিগনেচার ভেরিফিকেশন আছে, ভয়েস রিকগনিশন আছে, তো এই যেগুলো আছে টাইপিং কি স্ট্রোক আছে, সো এগুলোর মাধ্যমে মানুষকে যে শনাক্ত করা যায় সেটা হচ্ছে তুমি ব্যাখ্যা করে দিবা। ওকে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এক্সপার্ট সিস্টেম ব্যাখ্যা করো। ন্যানো পার্টিকেল, ন্যানো টেকনোলজির যে ন্যানো পার্টিকেল বলতে কি বুঝো সেটা তুমি এখানে ব্যাখ্যা করতে বলতেছে, সেটা তুমি ব্যাখ্যা করে দিবা। এর পরবর্তীতে দেখো এখানে বলা আছে আণবিক পর্যায়ের গবেষণার প্রযুক্তি। আণবিক পর্যায়ের গবেষণার প্রযুক্তি হচ্ছে ন্যানো টেকনোলজি, সেই ন্যানো টেকনোলজি সম্পর্কে তুমি ব্যাখ্যা করে দিবা। ন্যানো প্রযুক্তির পদ্ধতিগুলো, ন্যানো প্রযুক্তির পদ্ধতি তোমরা জানো 2টা পদ্ধতি, টপ ডাউন পদ্ধতি আর একটা হচ্ছে বটম আপ পদ্ধতি, সেই 2টা তুমি ব্যাখ্যা করে দিবা। সো খ নাম্বারের জন্য এগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো তুমি অবশ্যই ক্লিয়ার করে যাবা, কনসেপ্ট ক্লিয়ার করে যাবা, তাহলে অনুধাবনমূলকের আমরা প্রশ্ন কিন্তু বুঝতে পেরেছি যে কি টাইপের প্রশ্ন আসতে পারে। এখন আসো যে ভাই এখন বুঝতে পারলাম, এখন আমার উদ্দীপক বুঝে প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য কিছু প্রশ্ন আমার প্র্যাকটিস করার প্রয়োজন। ইয়েস, এটা সত্যি। এখন এগুলো পড়ছো ঠিক আছে, বাট সৃজনশীল যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু হবে না। তোমার দেখতে হবে আসলে উদ্দীপক কেমন আছে, সেই উদ্দীপকের সাথে সামঞ্জস্য রেখে কিভাবে অ্যান্সার দিতে হয় প্রথম অধ্যায় থেকে, সেজন্য তুমি কয়েকটা সৃজনশীল প্র্যাকটিস করতে হবে। তো সেই সৃজনশীল প্র্যাকটিসের জন্য তোমাকে বলা হচ্ছে এই গুরুত্বপূর্ণ সৃজনশীলগুলো ঢাকা বোর্ডের 17 থেকে 23 সাল, চট্টগ্রাম বোর্ড 19-23, কুমিল্লা বোর্ড 16, 18, 23, রাজশাহী বোর্ড 17, 23, সিলেট বোর্ড 19-23 সালের প্রশ্নগুলো তুমি প্র্যাকটিস করে ফেলো। ঠিক আছে, এগুলো একটু দেখে ফেলো, এগুলো একটু দেখলে তোমার
ইনশাল্লাহ মানে প্র্যাকটিসটা হয়ে যাবে। প্র্যাকটিস নিয়ে যে প্রবলেম থাকবে, ওই যে সৃজনশীল দেখে উদ্দীপক দেখে প্রশ্নের অ্যান্সার দেওয়াটা, সেটা নিয়ে ইনশাল্লাহ আর কোনো সমস্যা থাকবে না। তো প্রথম অধ্যায়ের আমাদের আলোচনা হিসাব নিকাশ হয়ে গেল। এখন আমাদের তাহলে যেতে হবে কোথায়? দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় কিন্তু ধরতে গেলে পুরো বইয়ের মধ্যে সবচেয়ে বড় অধ্যায়। এই অধ্যায়ের মধ্যে এত এত ইনফরমেশন যেটা বলার বাইরে। এই ইনফরমেশনগুলো তোমার মনে রাখতে অনেক সময় অনেক হ্যাসেল হয়ে যায়, অনেক সমস্যা হয়ে যায়, কিন্তু তারপরে কিছু তো করার নাই। এই দ্বিতীয় অধ্যায় আমাদের পড়তে হবে। এমসিকিউর জন্য হলো খুব ভালোভাবে এই দ্বিতীয় অধ্যায় পড়তে হবে। তো আমরা দ্বিতীয় অধ্যায়ের কাছে চলে যাই। তো দ্বিতীয় অধ্যায়তে যদি যাই, দেখো দ্বিতীয় অধ্যায়ের মধ্যে আমরা যদি বোর্ড প্রশ্নটা একটু বিশ্লেষণ করে দেখি, তাহলে তুমি এখানে দেখতে পাবা কি, দেখো বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করলে আমরা এখানে দেখতে পাচ্ছি কম্পিউটার নেটওয়ার্কিং। এই কম্পিউটার নেটওয়ার্কিং থেকে অনেক বেশি প্রশ্ন আসে। দেখো 2016 সালে 4টি, 17 সালে 5টি, 18 সালে 3টি, 19 সালে 3টি, 23 সালে 6টি প্রশ্ন আসছে এই আমাদের দ্বিতীয় অধ্যায় থেকে। সো তুমি বুঝতেই পারতেছো এই কম্পিউটার নেটওয়ার্কিংটা গুরুত্বপূর্ণ। এই কম্পিউটার নেটওয়ার্কিং মানে কোনটা? এই কম্পিউটার নেটওয়ার্কিং বলতে বোঝানো হচ্ছে আমাদের যে প্যান, ল্যান, ওয়ান এগুলো আছে, যেগুলো আছে আমাদের ম্যান, ওইগুলো হচ্ছে, এবং যে টপোলজি খুবই গুরুত্বপূর্ণ এই কম্পিউটার নেটওয়ার্কিংয়ের মধ্যে। আরেকটা আছে না নেটওয়ার্কিং টপোলজি, সেই টপোলজির কথাও বলা হচ্ছে এখানে। তো ওই টপোলজি আর এটাই দুইটা মিলে হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং। এই কম্পিউটার নেটওয়ার্কিং থেকে প্রশ্ন প্রত্যেক বছরই আসে, তোমাদের সময়ে আসবে, তোমাদের বেশিরভাগ বোর্ডেই এই প্রশ্ন আসবে, হয়তোবা সব বোর্ডেই এই প্রশ্নটা আসবে, এই কম্পিউটার নেটওয়ার্কিং থেকে প্রশ্ন আসবে। ওকে, এরপরে আছে তারবিহীন মাধ্যম। তারবিহীন মাধ্যম মানে হচ্ছে ওয়্যারলেস যেটা আছে আমাদের, ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, ওয়াইফাই ও ব্লুটুথের পার্থক্য, এগুলো সম্পর্কে আমাদের আসবে। সো এখানে হচ্ছে আমাদের তারবিহীন মাধ্যমগুলো একটু ভালো করে দেখে নিতে হবে। এছাড়া আছে ডেটা ট্রান্সমিশন মেথড বা মোড। ডেটা ট্রান্সমিশন মেথড যেরকম আছে অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস। ডেটা ট্রান্সমিশন মোডের ক্ষেত্রে আছে কি আমাদের, যে হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, সিমপ্লেক্স, এগুলো আমাদের একটু দেখতে হবে। তাছাড়া মোবাইল যোগাযোগ গুরুত্বপূর্ণ, তার মাধ্যম, ক্লাউড কম্পিউটিং, কমিউনিকেশন সিস্টেম, এগুলো গুরুত্বপূর্ণ আছে। তো তুমি এখানে বুঝতেই পারতেছো, এখানে যদি সেরা 3টা টপিকের কথা আমি বলি, সেরা 3টা টপিক হচ্ছে এই কম্পিউটার নেটওয়ার্কিং, তারবিহীন মাধ্যম এবং ডেটা ট্রান্সমিশন মেথড। এটা আশা করি তোমার এখন মাথায় ঢুকে গেছে যে আচ্ছা বুঝতে পারছি যে ভাই কি কি পড়তে হবে। তারপরও আমি তোমাকে টপিক ভিত্তিক কি করব, আমাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি তোমাকে বলে রাখতেছি। এই যে এখানে যে টপিকগুলো আছে তার মধ্যে সবচেয়ে 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 বেশি গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে এই টপোলজি। কয়টা স্টার দিব আমি জানি না, ইনফিনিটি স্টার দিয়ে রাখলাম, ঠিক আছে। সো এই নেটওয়ার্ক টপোলজিটা খুব ভালো করে পড়বা। দ্বিতীয়ত আমি কোনটা পড়বো? দ্বিতীয়ত তুমি এই যে এটা হচ্ছে 1 নম্বরে পড়বা, আর 2 নম্বরে তুমি এই নেটওয়ার্কিং এর যে প্রকারভেদ, প্যান, ল্যান, ম্যান, ওয়ান, সেগুলো একটু দেখবা। এরপরে ডেটা ট্রান্সমিশন মেথড এবং মোড 3 নম্বরে এটা দেখবা। এরপরে তুমি হচ্ছে এই ওয়াইফাই, ওয়াইম্যাক্স এটা দেখবা, তার মাধ্যমটা একটু দেখবা, তার মাধ্যমটা 4-এ দিলাম। এরপরে হচ্ছে ওয়াইফাই, ওয়াইম্যাক্স এবং ক্লাউড কম্পিউটিং, এগুলো একটু দেখে রাখবা, ঠিক আছে, মাঝে মাঝে দিয়ে দেয় কিন্তু এগুলো যেখানে দেওয়া আছে এগুলো, এই টপিকগুলো পড়লে ইনশাল্লাহ দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন তোমার কমন চলে আসবে। আচ্ছা, সো আমরা এটাও বুঝতে পারলাম যে কোন কোন টপিক পড়তে হবে। সো কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে সেটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে এতক্ষণে। আচ্ছা, এবার আসো জ্ঞানমূলক প্রশ্ন। তো দ্বিতীয় অধ্যায় বললাম না অনেক বেশি তথ্যবহুল, তো সেজন্য আমাদের এই দ্বিতীয় অধ্যায়ের মধ্যে অবশ্যই আমাদের ক নাম্বার এবং খ নাম্বারের প্রিপারেশন নিতে গেলে একটু ঝামেলা পোহাতে হবেই, ঠিক আছে। গ ঘয়ের জন্য তোমাকে আমি কিছু গুরুত্বপূর্ণ টপিক দেখাই দিল, ক খয়ের জন্য গুরুত্বপূর্ণ টপিক দেখাইতে গেলে কিন্তু অনেক বেশি হয়ে যাবে। তো দেখো তারপরও তোমাকে আমি দেখাই দিচ্ছি যে জ্ঞানমূলকের জন্য কি কি জিনিস তুমি একটু পড়ে রাখতে পারো। ক্লাউড কম্পিউটিং কি, ডেটা ট্রান্সমিশন মোড কি, ব্লুটুথ, কম্পিউটার নেটওয়ার্ক কি, ডেটা কমিউনিকেশন কি, ডেটা ট্রান্সমিশন স্পিড বা ব্যান্ডউইথ কি, রাউটার, মডেম, ব্রিজ, ইনফ্রারেড, রোমিং, সিরিয়াল ডেটা ট্রান্সমিশন, মডুলেশন, ডিমডুলেশন, সিনক্রোনাস, টপোলজি, হাব, সুইচ, হটস্পট, ল্যান, পেয়ার টু পেয়ার, মাল্টিকাস্ট, এগুলো একটু দেখে রাখবা। দেখো আমি এর আগে যে টপিকগুলো দেখাচ্ছিলাম সেগুলো কিন্তু শুধু ক খয়ের জন্য না, সেগুলো হচ্ছে গ ঘয়ের জন্য, মানে উদ্দীপকের সাথে গ ঘ, ওইটার জন্য হচ্ছে টপিকগুলো ছিল। কিন্তু ক খ ওইখান থেকে আসতে পারে, ওই টপিকগুলোর বাইরে থেকেও কিন্তু আসতে পারে, কারণ ক খ এর জন্য আমাদের পুরো বইটাই হচ্ছে সাজেশন। তারপরও আমি তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি এখানে দেখাই দিলাম তোমাদেরকে। ওকে, সো জ্ঞানমূলক প্রশ্ন আমাদের হয়ে গেল। এখন আমরা দেখব কি অনুধাবনমূলক প্রশ্ন। সো এই দ্বিতীয় অধ্যায়ের ক্ষেত্রে আমাদের কিছু অনুধাবনমূলক প্রশ্ন আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। যেমন এই যে প্রশ্ন যদি দেখো, নন মেটালিক কেবল বা চৌম্বক প্রভাবমুক্ত কেবল বা ইএমআই মুক্ত কেবল
বা ডেটা চলাচলের দ্রুততম মাধ্যম বা আলোর গতিতে ডেটা ট্রান্সমিশন বা ফাইবার অপটিক কেবলকে, মানে দেখছো এক প্রশ্ন কয় রকম ভাবে করতে পারে। এই ফাইবার অপটিক কেবলকে তোমাকে এই নন মেটালিক কেবল বলে প্রশ্ন আসতে পারে, চৌম্বক প্রভাবমুক্ত কেবল বলে প্রশ্ন আসতে পারে, ইএমআই মুক্ত কেবল বলে প্রশ্ন আসতে পারে, ডেটা চলাচলের দ্রুততম মাধ্যম বলে প্রশ্ন আসতে পারে, আলোর গতিতে ডেটা ট্রান্সমিশন বলে প্রশ্ন আসতে পারে, ফাইবার অপটিক কেবলকে নেটওয়ার্কের ব্যাকবোন বলা হয়। এই টাইপের প্রশ্ন দিয়ে তোমার প্রশ্নে আসতে পারে। এখন বলবে যে ওই কেবলটাকে কেন নেটওয়ার্কের ব্যাকবোন বলা হয়, অথবা বলতে পারে যে ওই কেবলের, আমাদের যে কেবলটা আছে এই কেবলকে আমাদেরকে কেন, এই কেবলের ব্যাখ্যা করো, কেবলটি ব্যাখ্যা করো। তো তুমি কি করতে হবে, ফাইবার অপটিক কেবলটা ব্যাখ্যা করে দিতে হবে। এরপরে আসো আমাদের পরবর্তী যে প্রশ্নটা 2 নাম্বার, মোবাইল ফোনের ডেটা ট্রান্সমিশন মোড ব্যাখ্যা করো। সো ওই যে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, এই যে 3টা আমাদের মোড আছে, সেই 3টা মোড তুমি ভালোভাবে জানলেই কিন্তু অ্যান্সার করতে পারবা। কেমনে? কারণ মোবাইল ফোনের ডেটা ট্রান্সমিশন মোড এটা হচ্ছে আমাদের কি ফুল ডুপ্লেক্স, কারণ উভয়ের সাথে একসাথে একই সময় উভয় দিকে ডেটা আদান প্রদান করা যায়। তো তুমি ফুল ডুপ্লেক্স মোডটা ব্যাখ্যা করে দিবা। আবার আসতে পারে ওয়াকি টকি ডাটা ট্রান্সমিশন মোডটা ব্যাখ্যা করো। ওয়াকি টকি হচ্ছে হাফ ডুপ্লেক্স, উভয় দিকে ডেটা ট্রান্সমিশন করা যায় তবে একই সময়ে করা যায় না। ওকে, এর পরবর্তীতে তুমি দেখো আরও প্রশ্ন আছে যে ডেটা ট্রান্সমিশন সিনক্রোনাস সুবিধাজনক ব্যাখ্যা করো। যে টপোলজিতে সবগুলো কম্পিউটার সবগুলো কম্পিউটারের সাথে যুক্ত থাকে সেই টপোলজিটা ব্যাখ্যা করো। ডেটা চলাচলের দ্রুততম মাধ্যম ওই যে আমাদের পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলিত ডেটা ট্রান্সমিশন মাধ্যম, সেটা আমাদের কি ফাইবার অপটিক কেবলটার কথা বলা হচ্ছে, সেটার কথা বলা হচ্ছে। স্যাটেলাইটে ব্যবহৃত ওয়েব ডেটা ট্রান্সমিশন মোড ব্যাখ্যা করো। হাবের চেয়ে সুইচ উত্তম সেটা ব্যাখ্যা করো। ওয়াকি টকি হাফ ডুপ্লেক্স ব্যাখ্যা করো। ক্লাউড কম্পিউটিং নিরাপদ ডেটা সংরক্ষণ, স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যার আপডেট সংরক্ষণ, মানে ক্লাউড কম্পিউটিং সম্পর্কে একটু ধারণা নিতে হবে। তো এগুলো একটু যদি তুমি পড়ো তাহলে ইনশাল্লাহ খ নাম্বারের জন্য তোমার প্রিপারেশন ভালো থাকবে। ঠিক আছে, যদিও এখানে এই অধ্যায়ে আমি বারবার বলতেছি অনেক বেশি ইনফরমেশন, তারপরে সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ টপিক যেগুলো আছে, যেগুলো বারবার পরীক্ষায় আসে, বিগত বছরগুলো এসেছে, সেগুলো অ্যানালাইসিসের মাধ্যমে তোমাদের এই সাজেশনটি তৈরি করে দেওয়া হয়েছে। আচ্ছা, এরপর আসো ভাই প্র্যাকটিস করার জন্য আমাদের কিছু আমাদের হচ্ছে কিছু সৃজনশীল দেন। তো সৃজনশীল যদি আমি তোমাদেরকে এখানে বলি, এই যে ঢাকা বোর্ডের 18 সালে 2টা প্রশ্ন আসছে, সেই 2টা প্রশ্নে দেখবা 19 সালের প্রশ্নটা দেখবা, চট্টগ্রাম বোর্ডে 18-19, কুমিল্লা বোর্ড 19-23, রাজশাহী বোর্ড 17, সিলেট বোর্ড 16-17, দিনাজপুর 19, যশোর বোর্ড 19-23, ময়মনসিংহ বোর্ড 23। এই বোর্ডের প্রশ্নগুলো একটু দেখে রাখো, প্র্যাকটিস করে রাখো, তাহলে ইনশাল্লাহ সৃজনশীল প্র্যাকটিসটাও তোমার হয়ে যাবে। আচ্ছা, তো দ্বিতীয় অধ্যায় গেল, প্রথম ও দ্বিতীয় অধ্যায়, এই 2টা অধ্যায় হচ্ছে বইয়ের মধ্যে থিওরিটিক্যাল অধ্যায়। আর বাকি যে 3টা অধ্যায় আছে, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ওইগুলো কিন্তু একটু ম্যাথমেটিক্যাল, লজিক্যাল, ওই সব অধ্যায়। এখানে কোড আছে, ম্যাথ আছে, লজিক আছে, তো সেজন্য সেগুলো হচ্ছে লজিক্যাল অধ্যায়। আমি নর্মালি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা অবশ্যই লজিক্যাল অধ্যায়গুলো থেকে প্রশ্ন অ্যান্সার দেওয়ার চেষ্টা করবা। কেন? কারণ ওইখান থেকে মার্কস কাটার কোনো মানে তোমার সিস্টেম নাই, মানে সিস্টেম নাই বলতে আমি বোঝাচ্ছি ওয়েটা নাই আর কি। কারণ তোমার প্রশ্নের অ্যান্সার দেওয়া হলে তোমাকে ফুল মার্কসই দিবে, কিন্তু 1 নাম্বার আর 2 নাম্বার অধ্যায় থেকে যদি প্রশ্ন আসে সেই ক্ষেত্রে কিন্তু এটা যেহেতু থিওরি, তুমি যে লিখতে হয়, লেখার জন্য তোমার কিন্তু মার্কস তারা 4-এর মধ্যে 3 দিতে পারে। স্যারের যদি হচ্ছে তোমার ভালো না লাগে, একটু মন মতো না হয়, উনি কিন্তু তোমাকে মার্কস কেটে দিতে পারে। ঠিক আছে, তো সেই জন্য তোমাকে একটু চেষ্টা করতে হবে তৃতীয়, চতুর্থ, পঞ্চম ওই অধ্যায়গুলো থেকে প্রশ্নের অ্যান্সার দেওয়া। ওকে, তো দ্বিতীয় অধ্যায় শেষ। এবার আসো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় থেকে 2টা সৃজনশীল প্রশ্ন আসে। তো এখন আসো আমরা তৃতীয় অধ্যায় থেকে একটু অ্যানালাইসিস করি যে তৃতীয় অধ্যায় থেকে কি কি প্রশ্ন আসে। তো তৃতীয় অধ্যায়ের সাজেশনের কাছে যদি আমরা চলে যাই, আমরা আগে দেখি এখানে কোন কোন বোর্ডে কোনটা থেকে প্রশ্ন বেশি আসছে, সেগুলো যদি আমরা একটু দেখি। ওকে, তৃতীয় অধ্যায়ের ক্ষেত্রে যদি আমি একটু খেয়াল করি, তৃতীয় অধ্যায়, ওকে, তো তৃতীয় অধ্যায় দেখো বোর্ড প্রশ্ন সলিউশনের ক্ষেত্রে তুমি যদি এখানে খেয়াল করো, আমাদের 2016 সালে এই সংখ্যা পদ্ধতির রূপান্তর, এই সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ, এখান থেকে প্রশ্ন আসছে। 16 সালে 1টি, 17 সালে 5টি, 18 সালে 2টি, 19 সালে 3টি এবং 23 সালে 5টি প্রশ্ন এসেছে। এবং লজিক গেট ও সত্যক সারণী থেকে প্রত্যেক বছরই অনেক বেশি প্রশ্ন এসেছে। দেখো লজিক গেটের 7টা, 9টা, 2টা, 7টা, 8টা লজিক গেট এবং সত্যক সারণী, এটা কিন্তু অনেক বড় একটা টপিক। এই লজিক গেট ও সত্যক সারণীর মধ্যে আমাদের মৌলিক গেট আছে, ন্যান্ড গেট, নর গেট অর্থাৎ আমাদের সার্বজনীন গেট আছে, এছাড়াও আমাদের স্পেশাল বা বিশেষ গেট আছে, এক্সর এবং এক্সনর, একটা দ্বারা আরেকটাকে প্রমাণ, একটা দ্বারা আরেকটাকে বাস্তবায়ন, এগুলো আছে এই টপিকের ভিতরে। তো বুঝতে পারছো, এটা থেকে কিন্তু খুবই প্রশ্ন আসে থাকে প্রত্যেক বছরই। আর আরেকটা হচ্ছে 1 ও 2 এর পরিপূরক। এখান থেকে দেখো আমাদের হচ্ছে 17, 18, 19, 23 সালে কিন্তু প্রশ্ন এসেছিল। আচ্ছা,
সো এখানে তুমি যদি এরপরে অ্যাডার আছে, এনকোডার, ডিকোডার আছে, বুলিয়ান অ্যালজেব্রা আছে, এগুলো থেকেও কিন্তু প্রশ্ন এসে থাকে। তো এখন যদি ভাই আমি এখান থেকে তো অনেকগুলো টপিক, কারণ তৃতীয় অধ্যায় দুইটা অংশে বিভক্ত, একটা হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে ডিজিটাল ডিভাইস। ভাই আপনি যদি বলেন একটু যে এই দুইটা অধ্যায় তো অনেকগুলো টপিক, কোন কোন টপিকগুলো একটু পড়তে হয়? ইয়েস, টপিক ভিত্তিক সাজেশন তো অবশ্যই আছে। তো চলো আমরা একটু টপিক ভিত্তিক সাজেশনের কাছে চলে যাই। তো টপিক ভিত্তিক সাজেশনের কাছে যদি আসি, আমরা এখানে দেখতে পাই কি, দেখো এখানে দেওয়া আছে কয়েকটা সাজেশনই দেওয়া আছে, তুমি যদি একটু খেয়াল করো। সংখ্যা পদ্ধতির রূপান্তর, বাইনারি যোগ বিয়োগ, 2 এর পরিপূরক, বিসিডি, আস্কি, ইউনিকোড, লজিক গেট, অ্যাডার, এনকোডার, ডিকোডার। এখানে আমি তোমাকে বলবো সবার আগে তুমি যেটা পড়বা সেটা হচ্ছে এই 2 এর পরিপূরকটা ভালো করে পড়বা, একদম ঝালা ঝালা করে ফেলবা, ঠিক আছে? 1 নাম্বার। ওকে, 2 নম্বরে আমি তোমাকে বলবো যে এই সংখ্যা পদ্ধতির রূপান্তর, এই দুইটা টপিক একদম ঝালাফালা করে ফেলবো, কারণ অনেকের কাছে লজিক গেট কঠিন লাগে, সে তাদের জন্য আমি সংখ্যা পদ্ধতি দিয়ে দিলাম। সংখ্যা পদ্ধতির এই দুইটা টপিক পড়লে ইনশাল্লাহ ইনশাল্লাহ তুমি একটা সৃজনশীল কমন 100% পেয়ে যাবে। ওকে, সো এটা 1 2 যেহেতু হয়ে গেছে, এবার আসো লজিক গেট থেকে আমি তোমাকে বলি। লজিক গেট থেকে অবশ্যই লজিক গেটগুলো একটু ভালো করে দেখবা, যৌগিক গেট, মৌলিক গেট, এক গেট থেকে আরেক গেটের রূপান্তর, সেটা একটু দেখবা। এটা পড়বা তুমি লজিক গেটের ক্ষেত্রে, এটা 3 নাম্বার আমি দিলাম। এবং 4 নাম্বারে যেটা পড়বা এনকোডার, এবং 5 নাম্বারে পড়বা, সরি 4 নাম্বারে পড়বা অ্যাডার, এবং 5 নাম্বারে এনকোডার ডিকোডার পড়বা। সো তুমি যদি এই 1টা 2টা 3টা 4টা 5টা এই 5টা টপিক পড়ো, একটা সৃজনশীল 100% তুমি পাবা, 2টা পাওয়ার সম্ভাবনাও মোটামুটি 90 থেকে 100%। সো বুঝতেই পারছো যে এখান থেকে কিন্তু প্রশ্ন অনেক বেশি এসে থাকে, কারণ 2টা প্রশ্ন এসে থাকে, যেহেতু এই অধ্যায়টা 2টা অংশে বিভক্ত। তো এই টপিকগুলো, এই গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়লে ইনশাল্লাহ তোমার কমন পাওয়া আটকাবে না কেউ, ঠিক আছে? যদি খুব বড় কিছু না হয়, অ্যাক্সিডেন্ট যদি না হয় আর কি, ঠিক আছে? তো না হলে কিন্তু এইরকম টাইপের প্রশ্নই কিন্তু তোমার পরীক্ষায় আসবে, দেখবা পরীক্ষার হলে গিয়ে মনে হবে আরে হাবিব ভাই তো এই সাজেশন দিয়েছিল, ঠিক আছে? তো আচ্ছা, গুরুত্বপূর্ণ আমরা এটা বুঝতে পারলাম ভাই। আর কথা বলেন না আপনি, এখন আমাদেরকে জ্ঞানমূলকের প্রশ্নগুলো দেখান। তো চলো আমরা এখন জ্ঞানমূলকের প্রশ্নে চলে যাই। তো জ্ঞানমূলকের ক্ষেত্রে এখানে অনেকগুলো প্রশ্ন আছে আমাদের, কারণ হচ্ছে এই অধ্যায় যেহেতু বড়। তো দেখো তুমি এখানে পড়বা সংখ্যা পদ্ধতি কি, রেজিস্টার কি, বিসিডি, আস্কি, সার্বজনীন গেট, ইউনিকোড, অ্যাডার, কাউন্টার, তাছাড়া হচ্ছে বুলিয়ান ধ্রুবক, কোড 1 ও 2 এর পরিপূরক, এনকোডার, ডিকোডার, মৌলিক গেট কি, র্যাডিক্স পয়েন্ট কি, ডি মর্গানের উপপাদ্য কি, এগুলো একটু তুমি ভালো করে পড়ে নিবা। তো কেন পড়তে হবে? কারণ হচ্ছে ক নাম্বারে কখন পেতে হবে, এই জন্য। তাছাড়াও তোমাকে ওই যে কোড আছে না, বিভিন্ন কোড, আমাদের বিসিডি কোড, ইউনিকোড, আস্কি কোড, ইবিসিডি আইসি কোড, আলফা নিউমেরিক কোড যেগুলো আছে, এগুলো হচ্ছে একটু পড়ে রাখবা, ক ও খয়ের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে? যাই হোক, খয়ের আমি তো এখন দেখাবো যে খ নাম্বারের জন্য আমাদের গুরুত্বপূর্ণ কোনগুলি, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের জ্ঞানমূলক। এখন চলো আমরা অনুধাবনমূলক প্রশ্নগুলো একটু দেখি। অনুধাবনমূলক প্রশ্নের ক্ষেত্রে আমাদের যে অনুধাবনমূলক প্রশ্নগুলো একটু দেখতে হবে, সেগুলো যদি খেয়াল করো, এই যেমন 6 + 5 + 3 = 1110 হতে পারে, এরকম আরও আসতে পারে যে হচ্ছে 6 প্লাস বা হচ্ছে 1 + f = 20 বা সামথিং যাই হোক না কেন, সেটা ব্যাখ্যা করো কিভাবে হয়। তো এটা আসলে কিভাবে হয়, নর্মালি তুমি দেখো 6 + 5 + 3 এটা যদি করি তাহলে তো 14 হয়, কিন্তু 1110 কেমনে হয়? কারণ এই যে 6 + 5 + 3 এটা যোগ করলে 14 হয়, সেই 14কে যদি বাইনারিতে রূপান্তর করি তাহলে আমাদের 1110 হয়। তো তুমি দেখবা লিখে বুঝাই দিবা যে 6 + 5 + 3 = 14, এরপর 14কে বাইনারিতে রূপান্তর করে দেখাই দিবা, তারপরে তুমি লিখে দিবা 6 + 5 + 3 = 14 হয়, সেই 14কে যদি বাইনারিতে রূপান্তর করি তাহলে 1110 হতে পারে। ওকে, 2 নম্বর খুবই গুরুত্বপূর্ণ, ইউনিকোড বাংলা ভাষা বুঝতে পারে ব্যাখ্যা করো। ইউনিকোড আসার আগে মানুষ বাংলা লিখতে পারতো না ডিভাইসগুলোতে, ঠিক আছে? অর্থাৎ কম্পিউটারে, মোবাইলে মানুষ বাংলা লিখতে পারতো না। পরবর্তীতে এই ইউনিকোড আসার কারণে মানুষ কিন্তু বাংলা লিখতে পারে। তো তুমি বলবা ইউনিকোড হচ্ছে 16 বিটের কোড। ইউনিকোড কয় বিটের কোড? 16 বিটের কোড। আর ইউনিকোড যেহেতু 16 বিটের কোড, তার মানে 2⁻16 সংখ্যক অদ্বিতীয় চিহ্ন প্রকাশ করতে পারে, যা অন্যান্য কোড যেমন আস্কি কোড, বিসিডি কোড, এবিসিডি আইসি কোড থেকেও অনেক বেশি। সেক্ষেত্রে পৃথিবীর প্রায় সকল ভাষাই এই ইউনিকোডের মাধ্যমে প্রকাশ করা সম্ভব, বিধায় এই ইউনিকোডের মাধ্যমে আমরা বাংলা ভাষা লিখতে পারি, তো বাংলা ভাষা আবার সে বুঝতেও পারে। সো এটা হচ্ছে তুমি 2 নম্বরের ক্ষেত্রে বলে দিবা। এবং 3 নম্বরে 2 এর পরিপূরক ডিজিটাল বর্তনীকে সরল করে, সেটা হচ্ছে ব্যাখ্যা করো। 2 এর পরিপূরকের কারণে তুমি যে ডিজিটাল বর্তনী আছে সেই ডিজিটাল বর্তনীকে সরল করতে পারো। অর্থাৎ 2 এর পরিপূরকের কারণে তুমি হচ্ছে ডিজিটাল বর্তনীকে, অর্থাৎ যোগের কাজ, বিয়োগের কাজ সব কিন্তু
তুমি এই এক বর্তনী দিয়ে করতে পারো সেটা ব্যাখ্যা করে দিবা। এনকোডার ডিকোডারটা কি, সেই এনকোডার ডিকোডারটা তুমি ব্যাখ্যা করে দিবা। এরপরে দেখো বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা সম্ভব, ব্যাখ্যা করা। ইয়েস, বিয়োগের কাজ যদি তুমি যোগের মাধ্যমে করতে চাও তাহলে এটা কিসের মাধ্যমে, দুইয়ের পরিপূরকের মাধ্যমে করতে পারো, তাই না? মনে আছে না যে যদি বিয়োগ করতে বলে তাহলে কি দুইয়ের পরিপূরক দিয়ে আমরা যোগই করি, বাট বিয়োগের কাজ হয়ে যায়। আচ্ছা, ন্যান্ড গেট ও নর গেটের সার্বজনীনতা প্রমাণ, অর্থাৎ ন্যান্ড গেট দ্বারা যে তুমি অর গেট, নট গেট, অ্যান্ড গেট বাস্তবায়ন করতে পারো সেটা বুঝাই দিবা। ন্যান্ড গেট দ্বারা যে নর গেট দ্বারা যে তুমি নট গেট, অর গেট, অ্যান্ড গেট এই তিনটা গেট বাস্তবায়ন করতে পারো সেটা দেখাই দিবা। এরপর তুমি বলবা ন্যান্ড ও নর গেট দ্বারা আমরা মৌলিক যে তিনটা গেট আছে সেই তিনটা গেটকে প্রকাশ করতে পারি, সেই তিনটা গেটের কাজ করতে পারি, সেই জন্যই ন্যান্ড গেট আর নর গেটকে কি বলা হয়, সার্বজনীন গেট বলা হয়। এরপর বিসিডি কোড আর বাইনারি সংখ্যা পদ্ধতির মধ্যে পার্থক্য, এটা একটু দেখে নিবা। বিভিন্ন কোডের ব্যাখ্যা, যেমন বিসিডি কোডের ব্যাখ্যাটা একটু জেনে নিবা, এটা কয় বিটের কোড, ঠিক আছে, কবে আবিষ্কার হয়েছে, এটা দিয়ে কি করে না করে, কি কি জিনিস প্রকাশ করা যায়। এরপরে ইবিসিডিআইসি কোড, এরপরে আস্কি কোড, আস্কি 7, আস্কি 8। আস্কি কোডের যে 7টা বিট, সেই 7টা বিটের মধ্যে কোনগুলো সংখ্যাসূচক বিট, কোনগুলো জোন বিট, আবার 8 বিটের ক্ষেত্রে কোনটা প্যারিটি বিট, এগুলো একটু তুমি ব্যাখ্যা করে দিবা। এরপর চিহ্নযুক্ত সংখ্যা ব্যাখ্যা করো, অর্থাৎ চিহ্নযুক্ত সংখ্যার ক্ষেত্রে হচ্ছে যদি কোনো সংখ্যার সাথে চিহ্নযুক্ত থাকে তাহলে আমরা কিভাবে সেটা প্রকাশ করতে পারি, প্রকৃত মান গঠন পদ্ধতিতে, একের পরিপূরক পদ্ধতিতে, দুইয়ের পরিপূরক পদ্ধতিতে আমরা ব্যাখ্যা করতে পারি। গেট বর্ণনা করে দিবা, বিভিন্ন গেট, অর্থাৎ তোমাকে বলতে পারে যে মৌলিক গেটগুলো কি ব্যাখ্যা করো, তখন তুমি মৌলিক গেটগুলো ব্যাখ্যা করে দিবা। এরপরে আসো পজিশনাল সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা করো। ওই যে পজিশনাল সংখ্যা পদ্ধতি মেইনলি দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে নন পজিশনাল, একটা হচ্ছে পজিশনাল। সেখানে তোমাকে বলতে পারে পজিশনাল সংখ্যা পদ্ধতি একটা অঙ্কের মান নির্ণয় করতে কয়টা জিনিসের প্রয়োজন, 3টে জিনিসের প্রয়োজন। অঙ্কটার নিজস্ব মান, অঙ্কগুলোর বেজ এবং ভিত্তি, এবং তাদের স্থানীয় মান। এরপরে সংখ্যা পদ্ধতির প্রকারভেদ আছে, ভিত্তির উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতি 4 প্রকার: বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, ডেসিমেল সংখ্যা পদ্ধতি, আর আরেকটা হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। তো এগুলো হচ্ছে তুমি একটু ব্যাখ্যা করে দেবে, এগুলোর ভিত্তি কত, মৌলিক অঙ্কগুলো কি কি সেটা তুমি ব্যাখ্যা করে দিবা। এরপরে আসো আমরা দেখবো যে হচ্ছে হাফ অ্যাডার, ফুল অ্যাডার কি, সেগুলো একটু তুমি ব্যাখ্যা করে দিবা। হাফ অ্যাডার কি, ফুল অ্যাডার কি। হাফ অ্যাডার 2টা বিট যোগ করে, ফুল অ্যাডার 3টা বিট যোগ করে। এনকোডার ডিকোডার আছে, উপরে বলছিলাম যে এনকোডার ডিকোডার কি, সেগুলো একটু তুমি ব্যাখ্যা করে দিবা, ঠিক আছে? সো খ নাম্বারের জন্য এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখবা, ইনশাল্লাহ তোমার পরীক্ষা প্রশ্ন কমন চলে আসবে। এখন আসো যে ভাই কোন সৃজনশীলগুলো আমরা প্র্যাকটিস করব। ইয়েস, কোন সৃজনশীলগুলো আমরা প্র্যাকটিস করব ভাই? এই যে তুমি মেইনলি এই তৃতীয় অধ্যায়ের জন্য তুমি সকল বোর্ড, অর্থাৎ সবগুলো বোর্ডের 23 সালের প্রশ্নগুলো একটু দেখবা, তৃতীয় অধ্যায়ের প্রশ্নগুলো, এবং ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, দিনাজপুর বোর্ডের 19 সালের প্রশ্ন দেখবা, এবং ঢাকা বোর্ড 18 সালের প্রশ্নগুলো একটু দেখে প্র্যাকটিস করে ফেলবা। ইনশাল্লাহ তোমার প্র্যাকটিসটা হয়ে যাবে। বিশেষ করে তৃতীয় অধ্যায়ের ক্ষেত্রে তোমার লজিক গেটের প্রশ্ন একটু প্যাচ লিখতে পারে, সেই জন্য লজিক গেটের প্রশ্নগুলো একটু বেশি তুমি সলিউশন করবা, ঠিক আছে? লজিক গেটের প্রশ্নগুলো একটু বেশি সলিউশন করবা, তাহলে ইনশাল্লাহ তোমার তৃতীয় অধ্যায়ের প্রিপারেশন হয়ে যাবে। এবার আসো আমাদের এসটিএমএল অনেকের প্রিয়, অনেকের অপ্রিয়, সেই এসটিএমএল অধ্যায়ে আমরা চলে যাই। এসটিএমএল অধ্যায় থেকে কি কি প্রশ্ন আসে আমরা একটু দেখি। দেখো, এসটিএমএল এর কোডিং ও ফরম্যাটিং, এই টপিকটা আসলে কি জানো? এই কোডিং ও ফরম্যাটিং যেটা, এই কোডিং ও ফরম্যাটিং হচ্ছে আমাদের আসলে ওই যে পি ট্যাগ, H1 H2 এইসব ট্যাগ, তারপরে হচ্ছে সুপ ট্যাগ, সাব ট্যাগ, ওই ট্যাগের কথা বলা হচ্ছে এখানে, ঠিক আছে? ওইগুলোকে বলা হয় HTML এর কোডিং বা ফরম্যাটিং ট্যাগ। তোমাকে বলে দেবে যে H2O এটা লেখার কোড লেখো, তো এটা হচ্ছে HTML ফরম্যাটিং ট্যাগের কথা বলা হচ্ছে আর কি। তো এটা থেকে প্রায় প্রত্যেক বছরই প্রশ্ন আসছে, দেখো কয়েকটা করে, 4টা, 2টা, 4টা, 2টা এরকম করে প্রশ্ন আসছে ফরম্যাটিং থেকে। আচ্ছা, এরপর হচ্ছে ওয়েবসাইটের কাঠামো। ওয়েবসাইটের যে কাঠামোগুলো আছে, হায়ারার্কিক্যাল কাঠামো, লিনিয়ার কাঠামো, তাই না? ওই কাঠামো, কম্বিনেশনাল কাঠামো, নেটওয়ার্ক কাঠামো, ওই কাঠামোগুলা থেকে প্রশ্ন আসে, প্রায় প্রত্যেক বছরই প্রশ্ন এসে থাকে। এরপর হচ্ছে টেবিল তৈরি, টেবিল থেকে কিন্তু প্রশ্ন আসে, মোটামুটি প্রত্যেক বছর টেবিল থেকে প্রশ্ন আসে। তো টেবিলটা ভালো করে পড়তে হবে। এর ছাড়াও আমাদের আছে বিভিন্ন হাইপার লিঙ্ক, তারপর হচ্ছে ইমেজ, অডিও ভিডিও আপাতত বাদ, হাইপার লিঙ্ক, ইমেজ, স্ট্যাটিক ও ডাইনামিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইট ও ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে পার্থক্য, মিল অমিল, কোনটা ভালো কোনটা খারাপ, সেগুলো আর কি একটু দেখতে হবে। ওয়েবসাইট ডিজাইন ও পাবলিশিং, HTML এর বিভিন্ন ট্যাগ এবং লিস্ট। সো এখন আমি তোমাকে যদি বলি যে এখানে ভাই কোন টপিকগুলো আমি পড়বো, তো এখানে আমি তোমাকে সবার আগে যেটা পড়তে বলবো সেটা হচ্ছে এই টেবিল। এই যে এই টেবিলটা খুব ভালো করে পড়বা, 1 নম্বরে পড়বা টেবিল, ঠিক আছে? 1 নম্বরে পড়বা কি? টেবিল। ওকে, সো 1 নম্বরে তুমি পড়বা টেবিল প্লাস, এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করে দিচ্ছি, যদিও সেটা অন্য নাম্বারে আছে, বাট আমি এখানেই অ্যাড করে দিচ্ছি।
টেবিল প্লাস লিস্ট, এটা 1 নম্বরে পড়বা। 1 নম্বরের টেবিল আর লিস্ট, নেস্টেড লিস্টগুলো একটু ভালো করে দেখবা। সো টেবিল আর লিস্ট, আর টেবিলটা দেখবা রো স্প্যান কল স্প্যান আছে এরকম টেবিলগুলো দেখবা। সো 1 নম্বরের জন্য তুমি টেবিলটা খুব ভালো করে দেখবে, 1 নম্বরে পড়বা। 2 নম্বরে লিস্টটা 1 নম্বরে দিয়ে দিয়েছি, লিস্ট এখানে আপাতত বাদ। এরপর ছবি আর হাইপার লিঙ্ক, এটা পড়বা তুমি 2 নম্বরে। ছবি আর হাইপার লিঙ্ক 2 নম্বরে পড়বে এটা। 3 নম্বরে ওই যে ফরম্যাটিং, পি ট্যাগ, H1 H2 সুব ট্যাগ সাব ট্যাগ এগুলো তুমি পড়বা, অর্থাৎ ফরম্যাটিংটা পড়বা 3 নম্বরে। এরপরে ওয়েবসাইটের কাঠামো, সেটা হচ্ছে কাঠামো এবং প্রকারভেদ, স্ট্যাটিক ডাইনামিক, সেটাও বলে দিচ্ছি, কাঠামো এবং প্রকারভেদটাও আর কি। সো সেটা হচ্ছে তুমি পড়বা 4 নম্বরে, এবং ওয়েবসাইট ডিজাইন পাবলিশ এটা পড়বা 5 নম্বরে। এই 5টা টপিক আমি যে সিরিয়ালে বলছি, এই সিরিয়ালে পড়লে তুমি চতুর্থ থেকে প্রশ্ন কমন পেয়ে যাবা। সো এই প্রথম 2টা টপিক বাদ দেওয়া যাবে না, ঠিক আছে? 1 নম্বর আর 2 নম্বর। 1 নম্বর আর 2 নম্বর প্রশ্ন পড়লে তুমি চতুর্থ অধ্যায় থেকে যদি একটা সৃজনশীল আসে, ইনশাআল্লাহ তুমি সেখানে 5 মার্ক কমন পাবাই, 5 থেকে 7 মার্ক কমন পাওয়া। এই যে যদি এই প্রথম আর দ্বিতীয় অধ্যায় পড় 10 মার্ক কমন পাওয়ারই সম্ভাবনা বেশি, বাট তুমি কমন পাবাই যদি 1 আর 2 পড়ো ইনশাআল্লাহ, ঠিক আছে? সো বুঝতেই পারছো যে তোমার কিভাবে পড়তে হবে, ঠিক আছে? সো 1 2 ভালো করে পড়বা, এরপরে 3 4 5 এইভাবে পড়বা, তাহলে ইনশাআল্লাহ চতুর্থ অধ্যায়ের প্রিপারেশন হয়ে যাবে। সো টপিকটা কি টপিক সেটা আমরা আলোচনা করে গেলাম। এখন হচ্ছে আমাদের জ্ঞানমূলকগুলো একটু দেখতে হবে। এই যে এই জ্ঞানমূলকগুলো একটু ভালো করে দেখবা। ওয়েবসাইট কি, ডিএনএস কি, আইপি অ্যাড্রেস কি, ডোমেন নেম, সার্চ ইঞ্জিন, ব্রাউজার, হাইপারলিংক, এসটিটিপি, ইউআরএল, ট্যাগ, এইচআর, এফটিপি, ডাইনামিক ও স্ট্যাটিক ওয়েবসাইট কি, কাকে বলে, এগুলো একটু ভালো করে দেখে নেবা, ঠিক আছে? আচ্ছা, এরপরে অনুধাবনমূলক প্রশ্নের জন্য ভাই কি কি পড়বো? দেখো, অনুধাবনমূলক প্রশ্নের জন্য আছে HTML এর সুবিধা, ব্যবহারের সুবিধাটা বলবা, ওয়েব পেজের সাথে ব্রাউজারের সম্পর্ক ব্যাখ্যা করো, ওয়েবসাইট হোস্টিং পাবলিশিং এর গুরুত্বপূর্ণ একটা ধাপ। আচ্ছা, এই হোস্টিং ওয়েবসাইটে পাবলিশিং এর গুরুত্বপূর্ণ একটা ধাপ ব্যাখ্যা করো, এটা হচ্ছে তুমি ব্যাখ্যা করে দিবা যে হোস্টিং ওয়েবসাইট পাবলিশিং এর গুরুত্বপূর্ণ একটা ধাপ, কারণ হোস্ট না করতে পারলে তুমি সেটা পাবলিশ করতে পারবা না। ওকে, এরপরে আইপি অ্যাড্রেসের চেয়ে ডোমেন নেম ব্যবহার সুবিধার কেন, সেটা তুমি ব্যাখ্যা করবা, কারণ আইপি অ্যাড্রেস দিয়ে আমরা সার্চ দিয়ে আসলে আইপি অ্যাড্রেস মনে রাখা সম্ভব না, এই জন্য আমাদের ডোমেন নেম ব্যবহার করতে হয়। ওয়েবসাইট আর ওয়েব পেজ একই নয়, সেটা ব্যাখ্যা করো। ওয়েব ব্রাউজার ও সার্চ ইঞ্জিন এক নয়, ব্যাখ্যা করো। প্রতিনিয়ত পরিবর্তনশীল ওয়েবসাইট মানে ডাইনামিক ওয়েবসাইটটা ব্যাখ্যা করো। ইমেজ ও হাইপারলিংক ট্যাগ ব্যাখ্যা করো। ডোমেন নেম ব্যাখ্যা করো। আরেকটা কথা, স্ট্যাটিক ওয়েবসাইট ভার্সেস ডাইনামিক ওয়েবসাইট, ঠিক আছে? এদের মধ্যে পার্থক্যটা একটু ভালো করে দেখে নিবা, ইনশাল্লাহ তোমার অনুধাবনমূলক প্রশ্ন তোমার হচ্ছে প্রিপারেশন হয়ে যাবে। এগুলো হচ্ছে অনুধাবনের জন্য তোমার সাজেশন। ওকে, আর তুমি প্র্যাকটিসের জন্য ভাই কি কি প্র্যাকটিস করবো? তুমি এই প্রশ্নগুলো যদি প্র্যাকটিস করো ইনশাল্লাহ চতুর্থ অধ্যায়ে আর কিছু প্র্যাকটিস করা লাগবে না, তোমার মোটামুটি সবগুলো টপিকেরই প্র্যাকটিস হয়ে যাবে। নেস্টেড লিস্ট, টেবিল, তারপর হচ্ছে বিভিন্ন আমাদের হচ্ছে কি আছে যে টেবিল, তারপরে হচ্ছে আমাদের ফরম্যাটিং ট্যাগগুলো আছে, এবং ওয়েবসাইটের কাঠামো রিলেটেড সব প্রশ্নই তুমি এই প্রশ্নগুলোর মধ্যে পেয়ে যাবে। এগুলো একটু দেখে রাখবা, প্র্যাকটিস করে ফেলবা, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। এবার আসো সর্বশেষ খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কষ্টদায়ক একটা অধ্যায়, পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা। এই পঞ্চম অধ্যায়ে আমরা কিভাবে পড়বো, কি কি জিনিস পড়বো সেগুলো নিয়ে যদি কথা বলি। দেখো, পঞ্চম অধ্যায় থেকে সাজেশন দেওয়া খুবই সহজ, কিন্তু প্রিপারেশন নেওয়া অনেকের কাছে খুব কঠিন মনে হয়। দেখো, পঞ্চম অধ্যায় তুমি যদি দেখো অ্যালগোরিদম ও ফ্লো চার্ট, কোড বাদ দাও, শুধু অ্যালগোরিদম ও ফ্লো চার্ট, এখান থেকেই দেখো 16 সালে 6টি, 17 সালে 10টি, 18 সালে 2টি, 19 সালে 9টি, 23 সালে 10টি প্রশ্ন এসেছে। এখন তুমি বলতে পারো ভাই 10টি প্রশ্ন বোর্ড কয়টা? দেখো, 10টি প্রশ্ন আসছে বলতে বোঝাচ্ছে কখনো কখনো পঞ্চম অধ্যায় থেকে 2টা প্রশ্ন আসছে, ঠিক আছে? কখনো কখনো ঘতেও আসছে, এরকম, সেই জন্য আমরা ওই হিসাবে এটা ক্যালকুলেট করছি। তো দেখো 6টি, 10টি, 2টি, 9টি, 10টি এরকম টাইপের আমাদের প্রশ্ন এসেছে, দেখো এই অ্যালগোরিদম ও ফ্লো চার্ট থেকে। এরপরে দেখো বিভিন্ন ধরনের সি প্রোগ্রাম, যেমন হচ্ছে লসাগু গসাগু বের করো, বড় ছোট নির্ণয় করো, তারপরে হচ্ছে আমাদের হচ্ছে জোড় বিজোড় নির্ণয় করো, তারপরে হচ্ছে 1 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো বের করো, যেসব সংখ্যাকে 2 দ্বারা ভাগ যায় সেগুলো বের করো। এই যে এইসব কোড যেগুলো আছে, ফারেনহাইট থেকে সেলসিয়াস, সেলসিয়াস থেকে ফারেনহাইট রূপান্তরের কোড, এই কোডগুলা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের সি প্রোগ্রাম। এই বিভিন্ন ধরনের সি প্রোগ্রাম মোটামুটি এসে থাকে। এরপরে লুপ ও লুপের ব্যবহার, এটা থেকে প্রশ্ন আসবেই। মোটামুটি তুমি খাতায় লিখে রাখতে পারো যে লুপ ও লুপের ব্যবহার এবং ফ্লো চার্ট, এই 2টা টপিক থেকে একটা প্রশ্ন তুমি 100% দেখবা। 2টা দেখার সম্ভাবনা খুবই বেশি, তবে একটা প্রশ্ন 100% তুমি দেখবা, লুপ ও লুপের ব্যবহার এবং ফ্লো চার্ট। আচ্ছা, লুপ ও লুপের ব্যবহার বলতে কি বুঝাচ্ছেন ভাই? লুপ ও লুপের ব্যবহার বলতে
প্রথমে লুপ কি তুমি সেটা আগে জানতে হবে। লুপটা হচ্ছে আমাদের যেটা বারবার আমাদের ঘুরাইতে থাকে, তাই না, এরকম আর কি। তো এটা 3 রকমের আছে, আবার 4 রকমও হয় ওই গো টু লুপের কথা। তো আমি 3 রকমের লুপটাই তোমার পড়তে বলবো। একটা হচ্ছে ফর লুপ, আর একটা হোয়াইল লুপ, আর একটা হচ্ছে ডু হোয়াইল লুপ। তো সেখানে এই 3 ধরনের লুপ তুমি ভালো করে পড়বা, এবং এই লুপগুলো দিয়ে কি কি কোড করা যায় সেগুলা, যেমন বিভিন্ন ধারার কোড 1 + 2 + 3 + 4, 2 + 4 + 6 + 8, 8 + 16 + 24, বা 2² + 4² + 6², এইসব যে ধারার কোডগুলো আছে না, সেই কোডগুলো করতে তোমার অবশ্যই লুপের প্রয়োজন হবে। তো আবার যদি লুপের প্রয়োজন তো হবেই, তবে তোমাকে তারা বলে দিতেও পারে যে তুমি ডু হোয়াইল লুপ দিয়ে করো বা তুমি হোয়াইল লুপ দিয়ে করো। তো সেজন্য একটা কোড শুধু একটা লুপ দিয়ে শিখলে হবে না, তুমি 3টা লুপ দিয়ে শিখবা। একটা লুপ দিয়ে যদি তুমি বুঝে শিখতে পারো, বাকি 2টা লুপ দিয়ে বুঝে শিখা কিন্তু খুব কঠিন কিছু না। ওকে, সো এগুলো হচ্ছে তুমি একটু ভালোভাবে দেখবা। সো এই 2টা টপিক পড়লে কি, এই লুপ ও লুপের ব্যবহার এবং আমাদের ফ্লো চার্ট, এই 2টা থেকে তোমার ইনশাল্লাহ একটা প্রশ্ন চলে আসবে। 2টাই আসবে, তবে একটা 100% আসবেই, ঠিক আছে। এছাড়া হচ্ছে বিভিন্ন উচ্চ স্তরের ভাষাগুলো সম্পর্কে, অনুবাদক, প্রোগ্রাম, ইন্টারপ্রেটার, কম্পাইলার, এগুলো সম্পর্কে আলোচনা করবা ইনশাল্লাহ। ক খতে চলে আসতে পারে, গ গতে এখন আর এগুলো দেয় না, ঠিক আছে। গ গতে কোড, ফ্লো চার্ট, অ্যালগরিদম ছাড়া এখন আর প্রশ্ন হয় না। তো বুঝতে পারছো যে পঞ্চম অধ্যায়ের জন্য সাজেশন দেওয়া খুব সহজ, প্রিপারেশন নেওয়া খুব কঠিন, এরকম একটা ব্যাপার। এখন আসো পঞ্চম অধ্যায়ের অনুধাবক জ্ঞানমূলক প্রশ্ন আমরা কি পড়বো। পঞ্চম অধ্যায়ের ক্ষেত্রে আমাদের গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আগে সেটা দেখি আমাদের টপিক ওয়াইজ। তো তোমাকে 1 নম্বরে বলবো যে এটা পড়বা, লুপটা পড়বা ভালো করে। 2 নম্বরে তোমাকে বলবো ফ্লো চার্টটা পড়বা 2 নম্বরে, ঠিক আছে। 3 নম্বরে আমি তোমাকে বলবো বিভিন্ন ধরনের প্রোগ্রাম আছে না, ওই যে জোড় বিজোড় নির্ণয়, বড় ছোট নির্ণয় 3টা সংখ্যার মধ্যে, এইসব প্রোগ্রাম, বিভিন্ন ধরনের সি প্রোগ্রাম, এগুলো 3 নম্বরে দেখবা ইনশাল্লাহ। এখান থেকে এই 3টা দেখলে তুমি একটা সিনশিয়াল অ্যান্সার দিতে পারবা। তারপরে ওই ইফিলস, এটা কিন্তু ওই এটার মধ্যেই চলে যাচ্ছে, 3 নম্বরের মধ্যে চলে যাচ্ছে। যেমন বড় ছোট নির্ণয়, এগুলো কিন্তু ইফিলস ছাড়া ব্যবহার করা যায় না, ঠিক আছে। সো ইফিলস এটা 3 নম্বরের মধ্যেই থাকতেছে। আচ্ছা, এরপরে হচ্ছে তুমি অ্যালগরিদম দেখবে তারপরে, ঠিক আছে। 4 নম্বরে দেখবে অ্যালগরিদম, শেষ। আর অনুবাদক প্রোগ্রাম গ ঘয়ের জন্য লাগবে না, ঠিক আছে। এখন আসো আমরা জ্ঞানমূলক প্রশ্ন কি কি পড়বো সেটা যদি আমাদের একটু বলে, যে জ্ঞানমূলক প্রশ্নগুলো আমাদের কি কি আছে। এই যে দেখো, এই জ্ঞানমূলক প্রশ্নগুলো একটু দেখবা। চলক ভেরিয়েবল কি, অনুবাদক প্রোগ্রাম কি, সংরক্ষিত শব্দ বা কিওয়ার্ড কি, কম্পাইলার কি, প্রোগ্রাম কি, 4GL কি, ফ্লো চার্ট কি, সিস্টেম ফ্লো চার্ট আছে, প্রোগ্রাম ফ্লো চার্ট আছে, সুডো কোড, হেডার ফাইল, সিনট্যাক্স এরর, প্রোগ্রামের ভাষা, অ্যালগরিদম কি, ইন্টারপ্রেটার কি, এই জ্ঞানমূলক প্রশ্নগুলো একটু ভালো করে দেখে নিবা। এরপরে আসো আমরা অনুধাবনমূলক প্রশ্নের কাছে যদি যাই। এই অনুধাবনমূলক প্রশ্ন এখানে আছে, ভালোই অনুধাবনমূলক প্রশ্ন আছে, এগুলো একটু তুমি ভালো করে দেখে রাখবা। দেখো, মেশিন ভাষা কি বা 0-1 দিয়ে লেখা ভাষা কি, ব্যাখ্যা করো। এরপর 2 নম্বর প্রশ্ন, সি একটি কেস সেনসিটিভ ভাষা, ব্যাখ্যা করো। এরপরে কম্পাইলার ও ইন্টারপ্রেটার এক নয়, বা কম্পাইলারের তুলনা তোমার হচ্ছে ইন্টারপ্রেটারের তুলনায় কম্পাইলার সুবিধাজনক, বা কম্পাইলারের তুলনায় ইন্টারপ্রেটার কেন সুবিধাজনক, সেগুলো একটু দেখবা। তারপর হচ্ছে সি ভাষায় চলক লেখার বিধিবদ্ধ নিয়ম ব্যাখ্যা করো। এরপরে কে প্লাস প্লাস আর প্লাস প্লাস কে, এদের মধ্যে পার্থক্য কি, সি ল্যাঙ্গুয়েজ ও সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজের মধ্যে পার্থক্য কি, এই স্ক্যানএফের যে ফাংশনটা আছে সেটা ব্যাখ্যা করে দিতে হবে। অ্যালগরিদম কোডিং এর পূর্ব শর্ত, কোডিং করার আগে অ্যালগরিদম করতে হবে, সেটা ব্যাখ্যা করে দিতে হবে। math.h এই হেডার ফাইলটা ব্যাখ্যা করে দিতে হবে। ডিবাগিং একটি জটিল ও সময় সাপেক্ষ ব্যাপার, এটা বুঝাই দিতে হবে। সি একটি মিড লেভেল ভাষা, ব্যাখ্যা করো। ইনপুট আউটপুট ফাংশন বলতে কি বুঝায়, ব্যাখ্যা করো, যেটা স্ক্যানএফ আর হচ্ছে প্রিন্টএফ। হেডার ফাইল কি জিনিস, ব্যাখ্যা করো। প্রিন্টএফ যে ফাংশনটা, এখানে একটা ফাংশন দিয়ে দেওয়া আছে, সেই ফাংশনটা ব্যাখ্যা করো। সো এটা হচ্ছে অনুধাবনের জন্য তুমি একটু ভালো করে পড়ে নিবা। আর তোমাকে যদি আমি বলি যে কোনগুলা প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। সো তুমি এই প্র্যাকটিসের জন্য তুমি এই প্রশ্নগুলো, এই বোর্ডের প্রশ্নগুলো একটু দেখে রাখবা, ঠিক আছে। প্র্যাকটিসের জন্য ঢাকা বোর্ড 23-19, চট্টগ্রাম বোর্ড 23-19, কুমিল্লা বোর্ড 23-17, রাজশাহী বোর্ড 23-17-19, বরিশাল বোর্ড 23-16, দিনাজপুর বোর্ড 23, যশোর বোর্ড 17-19, 23। এগুলো একটু প্র্যাকটিস করে নিব, তাহলে পঞ্চম অধ্যায়ের প্র্যাকটিস কিন্তু তোমার হয়ে যাবে। তো পঞ্চম অধ্যায়ের ক্ষেত্রেও আমাদের জ্ঞানমূলক অনুধাবন, টপিক ভিত্তিক এবং কোন কোন বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করবো সেগুলো কিন্তু বলেছি। সো তোমাদেরকে কিন্তু আমি চেষ্টা করেছি যে প্রত্যেকটা অধ্যায়েরই আমরা টপিক, গুরুত্বপূর্ণ টপিকগুলো বলা এবং বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করা, তাছাড়া জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন দেওয়া, এবং কোন কোন বোর্ডের প্রশ্নগুলো আমরা প্র্যাকটিস করব কোন অধ্যায়ের জন্য সেগুলো আমি তোমাদেরকে বলেছি। সো
সো এখন তোমার কাছে সব কিছু, এবার তুমি নিজে পড়তে হবে। তারপর আমি তোমাকে বলবো, তুমি যদি ভালো রেজাল্ট করতে চাও ভাইয়া, তুমি তৃতীয় চতুর্থ পঞ্চম ওইগুলোর উপর একটু জোর দাও। তুমি তৃতীয় চতুর্থ পঞ্চম অধ্যায় যদি ভালো করে পড়ো, তুমি 5টা সৃজনশীলের অ্যান্সার দিতে হবে। তোমার দিতে হবে কয়টা? 5টাই তো। 5টা সৃজনশীলের অ্যান্সার দিতে পারবা যদি তুমি তৃতীয় চতুর্থ পঞ্চম এই 3টা অধ্যায় ভালো করে পড়ো। ভাই আপনি কেন 1-2 বাদ দিতে বলেন? দেখো 1-2 এর মধ্যে কিন্তু ম্যাথ বা কোডিং নাই, এখানে শুধু লেখা। তো দেখো ছোটবেলায় কি এর আগে তোমরা রচনা লিখছো না? তো রচনা যখন লিখতেছিলা, রচনা অনেকে আছে 30 পেজ লেখাও ফুল মার্ক পায় না, 40 পেজ লেখাও ফুল মার্ক পায় না। মানে থিওরিটিক্যাল অধ্যায়ে আসলে মার্ক 1 মার্ক হইলেও কম দিয়ে দেয়, ঠিক আছে, এরকম ব্যাপার। তো সেই জন্য ম্যাথমেটিক্যাল অধ্যায় হলে কিন্তু মার্ক কম দেওয়ার সুযোগ থাকে না। তো সেই জন্য ম্যাথমেটিক্যাল অধ্যায়গুলো ভালোভাবে প্রিপারেশন নেবে। এরপর পরীক্ষা হলে যায় যদি দেখো তৃতীয় চতুর্থ পঞ্চম এই অধ্যায়গুলো থেকে কমন চলে আসছে, তাহলে অবশ্যই ওই অধ্যায়গুলো থেকে অ্যান্সার দিবা। আর যদি মনে হয় যে না ভাই 4টা আসছে, আরেকটা আসছে কিন্তু এটা আমি মনে হয় পারবো না এরকম, তখন তুমি 1 আর 2 অধ্যায়ের দিকে জাম্প করবা, এরকম ব্যাপার, ঠিক আছে। বাট তোমার ফোকাস থাকবে তৃতীয় চতুর্থ পঞ্চম এই 3টা অধ্যায় থেকে 5টা সৃজনশীল ইনশাল্লাহ পাবা, ঠিক আছে। তো আজকে আমাদের সাজেশন ভিডিও এতটুকু পর্যন্তই থাকলো। আমি সাজেশন দেখাই দিলাম, এখন তোমার হাতে সবকিছু, কিভাবে প্রিপারেশন নিবা। প্রত্যেকটা অধ্যায় থেকে 2-3টা করে হট টপিক বলে দিয়েছি, এখন তুমি সেগুলো একদম হটভাবে শেষ করে যদি দিতে পারো, তাহলে ইনশাল্লাহ তোমার আইসিটি পরীক্ষায় ভালো রেজাল্ট ঠেকায় কে, ঠিক আছে। তো আল্লাহ ভরসা, প্রিপারেশন নাও, আল্লাহর উপর বিশ্বাস রাখো, নিজের উপর বিশ্বাস রাখো, কষ্ট করো, পরীক্ষায় কমন আসবেই। তো আজকের ক্লাসে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।